সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট, আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, প্রায় প্রতিদিন আমরা ঠিক এই সময়ে হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্টে নতুন কোনো বিষয় এবং নতুন অতিথির সাথে। দর্শক, মানুষের মৌলিক চাহিদার একটি হচ্ছে বাসস্থান। ছোট বড় এবং বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষ, এবং ঢাকার মধ্যে মানুষের আবাসন এবং বাসস্থান সবচেয়ে বেশি, এবং জীবিকার তাগিদে এখানে অনেক মানুষ থেকে থাকে, এবং তার উপরে ভিত্তি করে আবাসন খাত একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আবাসন খাত মানুষের চাহিদার মধ্যে হোক বা বাইরে গিয়েও চেষ্টা করছে যে প্রতি বছর বিভিন্ন মানুষের বাসস্থানের যোগান দিতে। এই বিষয়ে আজকে আমরা কথা বলবো বিস্তারিত। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের অতিথি খন্দকার ফারুক সাইদ, ব্যবস্থাপনা পরিচালক, রেড ব্রিক্স ডেভেলপমেন্ট। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ, আপনাকেও স্বাগতম। দর্শক, যেটি বলছিলাম আবাসন খাত মানুষের মৌলিক চাহিদার বিষয়। আসলে এই স্বপ্নের নগরে আবাসন খাত কি মধ্যবিত্তের হাতের নাগালে আছে কিনা, এই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের আগত অতিথির সাথে। স্যার, প্রথমেই জানাতে চাচ্ছি, আপনাকে স্বাগত জানালাম, এবং আমাদের রিহ্যাব ফেয়ার চলছে আমরা জানতে পেরেছি, এবং বিক্রি ব্যাপক বেড়েছে শুনলাম। আসলে রিহ্যাব ফেয়ারে বিক্রি বাড়ার কারণটা কি, এবার কি মনে করছেন? বিক্রি বেড়েছে ঠিক পুরোটা এটার সাথে আমি অ্যাগ্রি করব না, আচ্ছা। তবে মানে ভালো হয়েছে। আমাদের 5 দিন হলো তো, 23 থেকে 27, অ্যারাউন্ড 18,000 ভিজিটর ছিল। দে আর অ্যাকচুয়ালি পোটেনশিয়াল কাস্টমার্স। তো সেই হিসাবে অ্যাটেন্ডেন্স ওয়াজ ভেরি গুড। সেকেন্ডলি হচ্ছে প্রায় মোর দ্যান 400 crore সেখানে সেল হয়েছে। তার মধ্যে অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে হচ্ছে অ্যারাউন্ড 240 crore। তারপর প্লট ছিল, এখানে প্লটে হয়েছে অ্যারাউন্ড 96 crore, আর কমার্শিয়াল স্পেস ছিল 76 crore মতো। সেই হিসাবে অ্যাচিভেবল একটা গোল ছিল, সেটা অ্যাচিভ করা সম্ভব হয়েছে। আচ্ছা। যদিও টার্গেটেড সেল ছিল 1000 crore, কিন্তু তাও আমি বলবো এই সিচুয়েশনে দেশের ইটস ট্রেমেন্ডাস অ্যাচিভমেন্ট ফ্রম দ্য রিহ্যাব। মানে whoever participated over there, they achieved their goals. That's the main thing. আচ্ছা, আমরা যদি রিহ্যাবের যে পরিসংখ্যান সেই সূত্রের দিকে লক্ষ্য করি 2010 থেকে 2024, আসলে পরিসংখ্যান কিন্তু দেখা যাচ্ছে যে আসলে কমেছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে হয়তো বা চলে গিয়েছে। এর জন্য আসলে এর কারণটা কি, কেন মানুষ ফ্ল্যাট কিনছে না? আসলে কমেছে কারণ হচ্ছে ফ্ল্যাটের দাম আসলে লাস্ট বলবো যে 5 ইয়ার্সে ইটস বিকামস ডাবল। আচ্ছা। কিন্তু মানুষের সেভাবে কিন্তু ক্রয় ক্ষমতা বাড়ে নাই। মানুষের এটা হচ্ছে ড্রিম প্রজেক্ট, যে মানুষের যেমন আহার বাসস্থানের পরই, আহারের পরে মানুষ চিন্তা করে বাসস্থান, মৌলিক চাহিদার এটাই। তো সবাই ড্রিম কিন্তু একটা বাসস্থান। তো এই বাসস্থানের জন্য আমরা যেভাবে কাজ করে যাচ্ছিলাম, সেই হিসাবে সবসময় এটাকে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে সবসময় কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছে আমাদের দেশে, বিশেষ করে লাস্ট 5 ইয়ার্সে। করোনা বলেন, ইউক্রেন যুদ্ধ বলেন, ম্যাটেরিয়ালস আপওয়ার্ডস বলেন, এখন যেটা হচ্ছে মনিটরিং প্রবলেম ওভারঅল বাংলাদেশে যেটা চলছে, সে কারণে আর কি এখন যেটা হচ্ছে যে কাস্টমারও কনফিডেন্ট না, ইনভেস্টরও কনফিডেন্ট না টু পুট দেয়ার ইনভেস্টমেন্ট ওভার হেয়ার। সো সব কিছু একটু স্লোলি যাচ্ছে। সেই কারণেই আর কি যে ট্রেন্ডে বাড়ার কথা ছিল, সেই ট্রেন্ডে আমরা লাস্ট 5 ইয়ার্সে বাড়তে পারিনি। একদম। কিন্তু বিগত আরেকটি সময় 2000, আমি যদি ভুল না করি, 23-এ একটি ড্যাপের একটি পরিকল্পনা পাশ হয়। তারা আপনারা বলছেন যে অনেক বেশি প্রভাব পড়েছে, যে ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে, বা আপনাদের জন্য বিষয়টি একদমই ব্যবসা বান্ধব না। আসলে এই ড্যাপের কি পরিকল্পনার কারণে আপনাদের সাথে একটি যে মনোমালিন্য বা বলা যায় বিভেদ? এটা ঠিক বিভেদ না, জিনিসটা হচ্ছে যে পলিসি চেয়েছিল অ্যাডপ্ট করার জন্য, সেটা আসলে অ্যাকচুয়ালি অ্যাডজাস্টেবল না, কনসিডারিং দ্য বিজনেস এনভায়রনমেন্ট। যেমন কি লাইক ধরনের মনে করেন জাস্ট সিম্পল ফর নর্মাল ভাবেই বলি, মনে করেন আপনি আমার পাশের প্লটে আছেন, আপনার বাড়ি হচ্ছে 9 তলা। আচ্ছা। আর এখন আমি বাড়ি করতে যাব, আমাকে প্ল্যান দেবে হলো 5 তলা বা 6 তলা। ওকে। এটা হচ্ছে একটা প্রবলেম। এগুলো হয় কি, আপনি যদি এটাকে ওইভাবে চিন্তা করেন যে একটা এরিয়াকে আমি ঠিক করব, যে এরিয়াতে আমি যে কোনো একটা স্পেসিফিক এরিয়া যেখানে আমরা অ্যাপ্রুভাল দেব, এইখানে সব বিল্ডিং হবে 9 তলা 10 তলা। হ্যাঁ, কিন্তু আমি বলতে পারি না যে এইখানে হবে 9 তলা, পাশেরটা হবে 5 তলা। তা এই ড্যাপ ইমপ্লিমেন্ট করার কারণে এই জিনিসটাই হয়েছে, যে নতুন যে রুলস রেগুলেশন আসছে, যে কারণে হচ্ছে কি নতুন করে রাজুক প্ল্যান কিন্তু আমরা
এর মধ্যে নিই নাই কারণ হচ্ছে কি আমরাও এটা ওয়ার্কেবল না এবং যারা আমাদের ল্যান্ড দেবে তারাও এটার জন্য তার লাভবান হবে না, সেই কারণে এটা কিন্তু পড়ে আছে অনেক দিন থেকে। লাস্টে যে আমাদের যখন রিহ্যাবের ফেয়ার হলো তখন রাজুক চেয়ারম্যান এটাকে অ্যাড্রেস করেছে। হি টুক 2 উইকস টাইম, এর মধ্যে সে এটাকে একটা স্টেজে নিয়ে আসবে। যদিও এটা আমরা অনেক দিন থেকে বলছি, এর মধ্যে একবার চেষ্টাও করা হয়েছে যে একবার কিছু চেঞ্জ আসছিল, কিন্তু ওটা আসলে এফেক্টিভ ছিল না, ওটাকে সবাই আমরা ডিসকারেজ করেছি। তো এখন নতুন করে আশাবাদী আমরা আবার নতুন করে আমরা কিছু ভালো কিছু পাবো, পরিবর্তন আসবে। তাহলে এই ক্ষেত্রে কি বলা যায় আসলে যেটা আপনি বলছিলেন ব্লক ওয়াইজ কাজ করলে জি যে নির্দিষ্ট ব্লকে এত তালা এই সুবিধা, এবং এখানে হচ্ছে কি একটা এরিয়া ওয়াইজ, যেমন আপনি বিদেশেও যদি দেখেন ওখানে কিন্তু অনেক সময় বিল্ডিং বলেই দেয় যে বিল্ডিং এত এরকম হবে, ডিজাইনও একই রকম হবে, একদম তাহলে হয় কি একটা কনসিস্টেন্সি থাকে, দেখতেও ভালো লাগে, একটা সিটির মতো মনে হয়। তো আমাদের এখানে যেহেতু অনেকগুলি লাইক আফতাবনগর আছে, বনশ্রী আছে, বসুন্ধরা আছে, পূর্বাচল আছে, যেমন এগুলোর জন্য কিন্তু আমরা আলাদা আলাদা রুলস করে দিতে পারি যে এখানের জন্য এইটা, এখানকার জন্য এইটা, এবং সবাইকে ওটা ফলো করতে হবে। লাইক আমি যদি বলি জলসিঁড়ির কথা, যেগুলো ক্যান্টনমেন্ট বোর্ডের আন্ডারে, তারা কিন্তু একটা রুলস রেগুলেশনের মধ্যে আছে। তাদের বিল্ডিং দেখবেন যেখানে 8 তলায়, এটা কিন্তু 9 তলা করার সুযোগ নেই। তো এটাকে আমি বলতেছি এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আপনারা আশা করি আশাবাদী এবং আশার আলো আসবে এবং মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। কিন্তু তারপরও আরেকটি বিষয় জড়িত, যেমন এই বিজনেসের সাথে প্রায় মনে হয় 200-র অধিক আন্তঃশিল্প যুক্ত, এবং আপনি বলছিলেন যে ইউক্রেন যুদ্ধের জন্য আসলে প্রভাব পড়েছে, তার মানে কি আমরা র মেটেরিয়ালস বাইরে থেকে অনেক কিছু আসছে। আসলে এই বিষয়গুলো আপনারা যখনই বলেন যে ক্রয় ক্ষমতার বাইরে, বলেন যে আসলে র মেটেরিয়ালসের দাম বৃদ্ধি বা যে ব্যবসা বা শিল্পগুলো জড়িত তাদের চাপের কারণে আপনারা পারছেন না ক্রয় ক্ষমতার মধ্যে আসতে, আসলে কি তাই? আসলে আমরা তো প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট তৈরি করি, মানে আমাদের যে প্রোডাক্টগুলি ইম্পোর্ট হয় বা লোকালি যেগুলো সাপ্লাই দেওয়া হয় ওর উপর বেসিস করে তো আমরা বিল্ডিং বানাই। যখন এই প্রোডাক্টগুলি বাড়বে তখন তো আমাদের প্রাইস বাড়াতে হবে। ইভেন ব্রেক ইভেনে আনতে গেলেও কিন্তু অনেকে চেষ্টা করতেছে ব্রেক ইভেনও এখন কাজ করার জন্য। খালি ইউক্রেন যুদ্ধ না, ইউক্রেন যুদ্ধের পর কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের উপর টোটালি একটা মানে খারাপ একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, যেটার এফেক্ট কিন্তু আমরাও ফিল করেছি। করোনার সময় একটা গেল, আর এখন আমরা জুনের পর থেকে যে অবস্থার মধ্যে আছি, এখনও আমরা ওইভাবে স্টেবল পজিশনে যেতে পারি নাই, যদিও উই অল আর হোপফুল অ্যান্ড ওয়ার্কিং টুগেদার টু অ্যাচিভ হোয়াট উই অ্যাচিভ ইন জুলাই, অ্যান্ড নিউ গভর্নমেন্ট উইল ডু সামথিং বেটার। এই জন্য আমি বললাম যে হয়তো 2 উইক্সের মধ্যে দেখা যাবে, যদি ডিসিশনটা আসে আবার নতুন করে আমরা কাজ শুরু করতে পারবো। আর যখন কাজ শুরু করতে পারবো তখন কিন্তু প্রোডাক্টের দাম আস্তে আস্তে কমানোর সুযোগ হবে, কারণ যখন আমার হাতে অনেকগুলি প্রোডাক্ট থাকবে তখন কিন্তু আমি রিডিউস করার সুযোগ পাবো, প্রাইস কনসিডার করার। অ্যান্ড আরেকটা ভালো নিউজ হচ্ছে এখন আমাদের কিন্তু রড সিমেন্টের দাম এর মধ্যে কমে গেছে, কিন্তু এটাও যে খুব পজিটিভলি আমি বলবো সে কারণ না। কেন কমেছে? আমাদের দেশে কোনো কিছু দাম বাড়লে কিন্তু কমে না, এটা কমার কারণ হচ্ছে যে বর্তমান সিচুয়েশনের কারণে। কারণ হচ্ছে আমরা যেমন কাজ করছি না এই সিচুয়েশনের কারণে, হচ্ছে না, যারা কাজ করতেছিল তারাও স্লো হয়ে গেছে এই লাস্ট 6 মান্থসে, এবং গভর্নমেন্ট প্রজেক্ট যেখানে মেইনলি ওদের মানে প্রোডাক্ট তারা সাপ্লাই দিত, সেগুলো নতুন প্রজেক্ট তো কম, আর যেগুলো পুরানো ছিল ওগুলো স্লো হয়ে গেছে, সেই কারণেই কমেছে। কিন্তু আবার যদি আমি বলি অন্য দিক দিয়ে, যেগুলো ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস লাইক কেবলস, যেগুলো প্রোডাকশন হলো র মেটেরিয়ালস কিন্তু বাইরের থেকে আসে, স্যানিটারি ম্যাটেরিয়ালস, এগুলো কিন্তু ইম্পোর্ট আলটিমেটলি খুব বেশি হচ্ছে না। আচ্ছা, তার কারণ ইম্পোর্ট হচ্ছে না, চাহিদা এখন তেমন একটা নেই, চাহিদা নাই, প্লাস হচ্ছে আমাদের কিছু গভর্নমেন্ট রেস্ট্রিকশনও আছে এলসি করার ব্যাপারে, যেহেতু আমরা এখনো কিছুটা ফান্ড ক্রাইসিসে ভুগছি, সেই কারণে ইম্পোর্টগুলি খুব স্লোলি যাচ্ছে, ডলার রেট, ডলার এগুলো আবার বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, সেই জন্য এই মুহূর্তে আমরা চাইলে যে রড সিমেন্ট কমে গেছে আমরা প্রোডাক্টের দাম কমিয়ে দেব, সেটা কিন্তু এখনো সেই সুযোগটা আসে নাই আর কি। মানে ব্যালেন্স হয়েও ব্যালেন্স হচ্ছে না, একদিকে বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, আবার সেম সিচুয়েশন এসে পড়ছে। আমরা এই ব্যাপারে আরো আলোচনা করব একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট, আমরা ফিরে আসছি একটি বিরতির পর, সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমাদের আজকের বিষয় স্বপ্নের নগরে মধ্যবিত্তের আবাসন। আমরা ফিরে যাচ্ছি অতিথির কাছে। স্যার, আমরা আলোচনা করছিলাম আবাসন খাত নিয়ে, আসলে কেন মধ্যবিত্তের নাগালের বাইরে বা কেন দাম বৃদ্ধি পেয়ে গেছে। এখন যদি আরেকটি বিষয় আমি আসি, আমি একজন আগ্রহী ফ্ল্যাট কিনতে। এখন আমি কিভাবে বুঝবো যে আমি আপনার কাছ থেকে ফ্ল্যাট কিনলে প্রতারিত হব না? কি কি বিষয়গুলো আমার নজরে রাখতে হবে? প্রথম জিনিস হচ্ছে, এখন যেভাবে মানুষ ফ্ল্যাট কিনে, মানুষ লোকেশন অনুযায়ী কিন্তু ফ্ল্যাট কিনে। যে যে এলাকাতে কমফোর্টেবল সে সেই এলাকায় ফ্ল্যাট কিনে। সেক্ষেত্রে প্রথম জিনিসটা হচ্ছে, একটা কোম্পানির সম্বন্ধে জানতে গেলে সে কোম্পানির প্রজেক্ট কোথায় আছে বা কতগুলি প্রজেক্ট আছে, কোথায় কাজ চলছে, কোথায় হ্যান্ডওভার হচ্ছে, এটা হচ্ছে প্রথম জিনিস দেখার জন্য। সেটা থেকে আপনাকে একটা অ্যাসেসমেন্টে যেতে হবে যে এই কোম্পানির কাছে আমি কিনতে পারি। সেকেন্ডলি হচ্ছে, ইউ শুড হ্যাভ এ মিটিং টু দ্য টপ ম্যানেজমেন্ট বিফোর এন্টারিং ইনটু এগ্রিমেন্ট। তখনও যে আপনার যা যা জানার ব্যাপার, যেমন রাজুকের অ্যাপ্রুভালের ব্যাপার, গভর্নমেন্ট প্লট হলে মিনিস্ট্রি অ্যাপ্রুভালের দরকার, এইসব জিনিসগুলি খোঁজ নিয়ে নিতে হবে। এটা হচ্ছে এক। আরেকটা জিনিস সবচেয়ে মনে রাখতে হবে যে প্রাইস যদি কেউ বেশি চায় আর কেউ যদি খুব বেশি কম চায়, এখানের মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকবে। তার মানে কি, যে খুব কম প্রাইসে আপনাকে অ্যাপার্টমেন্ট দেবে কমিটমেন্ট করতেছে, তার পক্ষে আসলে এটা পসিবল না। আর যে খুব বেশি চাচ্ছে তার সাথে আপনি নেগোসিয়েশনকে কমাই আনতে পারবেন। কিন্তু কেন বেশি চাচ্ছে, ইউ শুড গো থ্রু দ্যাট স্টেটমেন্ট, যে কেন সে বেশি চাচ্ছে। তারও নিশ্চয়ই কোনো লজিক আছে, সেটাকে চিন্তা করে আপনাকে আগাতে হবে। আমি কম হলেই নেব, তখনই আপনার প্রতারণার সম্ভাবনা অনেক বেশি থাকে। এক্ষেত্রে রিহ্যাবের ভূমিকা কি? আমি একজন গ্রাহক যদি প্রতারিত হয়ে থাকি, সেক্ষেত্রে রিহ্যাবের কাছে গিয়ে কি আমি কোনো সহযোগিতা পাবো, বা তারা কি কোনো এই ধরনের সার্ভিস দিয়ে থাকে? কিছুটা তো তারা দেয়। যখন কোনো কমপ্লেন আসে, বোর্ড পার্টিকে তারা ডাকে, সমস্যাগুলি বোঝার চেষ্টা করে, সলিউশন দেওয়ার চেষ্টা করে। কিন্তু যারা প্রতারিত করছে বা করার উদ্দেশ্যেই তারা করছে, এরকম অনেক কোম্পানি আছে যে সুন্দর সুন্দর অ্যাড দিছে, অ্যাপার্টমেন্ট বিক্রি করছে, তারপর তাদের খোঁজ নেই, চলে গেছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে ওইটাই বললাম যে কেন তারা বিক্রি করতে পারছে, কারণ হচ্ছে তারা খুব কম দামে অ্যাপার্টমেন্ট অফার করছে। তাদের ক্ষেত্রে আসলে রিহাবের কিছু করার থাকে না। কিন্তু যারা মোটামুটি বিজনেসে আছে, তাদের সাথে বসলে একটা সলিউশনে তারা যেতে পারে, বা তারা চেষ্টা করে একটা সলভ করে দেওয়ার জন্য। মানে সামটাইম ইটস ওয়ার্কেবল, সামটাইম ইট উইল বি নট ওয়ার্কেবল। কারণ একটা দিন শেষে তো যে ডেভেলপার, তাকেই তো অ্যাপার্টমেন্টে হ্যান্ডওভার দিতে হবে। রিহাব তো এখানে তাকে হয়তো কিছু রেস্ট্রিকশন দেবে, কিছুটা পুশ করবে, কিন্তু সে যদি ক্যাপাবল না হয় তাহলে তো আসলে কিছু করার থাকে না। আসলে তাহলে বলা যায়, আসলে কেনার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে, এবং রিহ্যাব বা রাজুকের অনুমোদন পাওয়ার পরও আসলে প্রতারণার শিকার হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু সচেতন আমাদের ব্যক্তি পর্যায়ে হতে হবে। হ্যাঁ, ব্যক্তি পর্যায়ে হতে হবে। বললাম যে প্রপার অ্যাসেসমেন্ট করে যে কোনো কাজে হতে হবে, কারণ এটা একটা একটা গুড ইনভেস্টমেন্ট বা একটা বিগ ইনভেস্টমেন্ট। সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু চিন্তা ভাবনা করেই যেতে হবে। আমি মার্কেটে গেলাম, ছোট একটা জিনিস কিনে ফেললাম, ওটাতে কোনো এফেক্ট নাই, কিন্তু এটা হচ্ছে লং টাইম একটা অ্যাচিভমেন্ট আপনার জন্য। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, আসলে আবার যদি ফিরে আসি একটু মধ্যবিত্তের আবাসন। এখন মধ্যবিত্তের নাগালের আসলে বাইরে বলা যাচ্ছে, অনেকেই সেই সাহস পাচ্ছে না ইনভেস্টমেন্টের, বা অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও প্রাইস এত বেশি সে কিনতে পারছে না। কিন্তু এই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে কিছু মানুষ ব্যক্তি পর্যায়ে জমি কিনে 10-12 জন মিলে একটি ফ্ল্যাট করছে। আসলে তারা যদি পেরে থাকে, এবং প্রাইস রেশিও প্রায় 45-40% কমে যাচ্ছে, সেক্ষেত্রে আবাসন প্রকল্পগুলো কেন পারছে না মধ্যবিত্তের নাগালের বাইরে গিয়ে সেল করছে, বা মধ্যবিত্তের হাতে নাগাল আনতে পারছে না? এখানে একটু বলি আমি, যেটা তারা যে সবসময় সাকসেসফুল হচ্ছে তা কিন্তু না। অনেকেই ল্যান্ড কিনছে, একসাথে 10 জন মিলছে, করার চেষ্টা করছে। তাদের মধ্যে কিন্তু ডিসপুট অনেক বেশি। কারণটা হচ্ছে, 10 জন মানুষ একরকম হবে, 10 জনের ফিনান্সিয়াল স্ট্রেংথ একই রকম হবে, সেটা কিন্তু আসলে হয় না। তারপরে প্রজেক্টটা দাঁড়িয়ে যায়। আর আমরাও যে দিতে পারছি না তা না, ইটস ডিপেন্ডস অন দ্য লোকেশন, কোন লোকেশনে আমরা কি কাজ করছি। যদিও কনস্ট্রাকশন কস্ট সব জায়গায় একই থাকে, তারপর কিছু ম্যাটেরিয়ালস ভ্যারি করে, যে কারণে দাম কমিয়ে রাখা যায়।
আরেকটা ফ্যাক্টর হয় আমাদের ক্ষেত্রে হচ্ছে সাইনিং মানি। আমরা একটা বড় জায়গায় প্রজেক্ট নিতে গেলে অনেক টাকা সাইনিং মানি দিতে হয়। আমি যখন লো এন্ডে কোনো আমি ব্যক্তি পর্যায়ে নিতে গিয়ে কি আমার সেই সাইনিং মানি দিতে হচ্ছে না? না, সাইনিং মানি বলতে আমাদের যে কস্টিং, সেই কস্টিং এর মধ্যে সাইনিং মানি কিন্তু একটা পার্ট, একটা বিশাল পার্ট। হ্যাঁ। দেখা যায় পার স্কোয়ার ফিট আমার সাইনিং মানি কস্টই অনেক সময় চলে যায় 2,000 থেকে 3,000 টাকা। আচ্ছা আচ্ছা। তার মানে কি আমার কস্টিং যদি 3,000 টাকা হয়, আমার ল্যান্ড ওনারের সাথে যে ফ্ল্যাট দিতে হবে সেখানে যদি 3,000 টাকা হয় 6,000 টাকা। আবার যদি আমাকে সাইনিং মানির জন্য টাকা দিতে হয় তাহলে হচ্ছে কমপক্ষে 8,000 টাকা। আচ্ছা। তো ফলে হচ্ছে কি আমি 8,000 টাকা নিচে ফ্ল্যাট বিক্রি করতে পারছি না। কিন্তু আমি যদি একটু অন্য প্রজেক্টে যাই যেখানে সাইনিং মানি নাই, একটু মনে করেন যে একটু যাদের মিনিমাম ইনকাম তাদের জন্য চিন্তা করি, সেই সব জায়গায় কমে করা সম্ভব, কারণ তখন আমরা রেশিও বেশি নিতে পারি, প্লাস হচ্ছে সাইনিং মানি দিতে হয় না। তো এরকম আমারও প্রজেক্ট আছে যেখানে আমি এখনো 5,000 টাকাও অ্যাপার্টমেন্ট দিতে পারছি, আবার অনেক জায়গায় হয়তো আমি 12,000 টাকার নিচে অ্যাপার্টমেন্ট দিতে পারছি না। আচ্ছা, এটা ওইভাবে আর কি লোকেশন অনুযায়ী, মানে বিজনেস ডিল অনুযায়ী নির্ভর করে আমরা কমে দিতে পারবো কি পারবো না। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু ব্যক্তি পর্যায়ে অনেকে মালিকানা নিয়ে 10-12 জন মিলে, 20 জন মিলে, 30 জন মিলে ফ্ল্যাট করে ফেলছে এবং মধ্যবিত্তের অনেকে বলছে যে 40% খরচ কমে যাচ্ছে, নিজেদের নাগালের মধ্যে আসছে, সেক্ষেত্রে ডে বাই ডে কিন্তু বাড়ছে। আমরা পরিসংখ্যানের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এটি ড্রাস্টিক্যালি বাড়ছে। তো সেক্ষেত্রে কি আবাসন প্রকল্পের জন্য এই বিষয়টি একটু হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে কি? না, এটা হুমকি স্বরূপ না, কম্পিটিশন থাকা ভালো। আচ্ছা, যারা নিজেরা মানে একসাথে করছে, মানে আমি বলবো তাদের এনকারেজ করা উচিত। ইফ দে ক্যান গো হেড লাইক দিস, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। কারণ খালি আমরাই চাইলে পারবো না, ব্যবসা করব না বা এটা সম্ভবও না। কারণ অনেক প্লট এখনো খালি পড়ে আছে। আপনি পূর্বাচলে তো আমরা এখনো মুভি করি নাই, জলশিরির নতুন প্রকল্পে আমরা পূর্বাচলের পাশে আমাদের মুভমেন্ট নাই, বসুন্ধরা প্রচুর জায়গা পড়ে আছে একদম, হ্যাঁ অনেক। তো অতএব রিকোয়ারমেন্ট কিন্তু আছে। ওই যে বললাম, যখন অনেক হতে থাকবে তখন কিন্তু প্রাইস কমবে, কম্পিটিশন আসবে, তখন যে কিছুটা অ্যাচিভেবল হবে, যে নরমাল কাস্টমারও মধ্যবিত্তের নাগালের মধ্যে চলে আসবে তখন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি আরেকটি বিষয় আনতে চাই, আসলে প্রবাসীদের কাছে অনেক টাকা থাকে বা তারা ইনকাম করে, তারা রেমিটেন্স পাঠায়, তাদের কিভাবে উদ্বুদ্ধ করা যায় বাংলাদেশের আবাসন খাতে আসলে বিনিয়োগের জন্য? আমরা বাইরে যদি দেখি, বিনিয়োগ বা আবাসন খাতে, রিয়েল এস্টেটে অনেকে ব্যক্তি পর্যায়ে ইনভেস্টমেন্ট করে থাকে এবং একটি গুড ইনভেস্টমেন্ট বলে মনে করে থাকে। আমাদের দেশের এই সিনারিওটা কীভাবে আমরা তৈরি করতে পারি যে এখানে ইনভেস্টমেন্ট করা যায়, শুধু ফ্ল্যাটের ওনারশিপ না, আমি এখানে ইনভেস্টমেন্ট করলাম, একটা রিটার্ন পাবো, এই ইকোসিস্টেমটা কীভাবে বিল্ড করা যায়? আসলে হয়েছে কি, যদি আমি আমার সেক্টরের কথা বলি, যে এখানে যে ইনভেস্টমেন্টটা আসবে সেক্ষেত্রে এই সেক্টরে কিন্তু রিটার্নটা ওরকম না। একটা সময় ছিল রিয়েল এস্টেট ওয়াজ বুমিং, তখন যারা ব্যবসা করছে প্রচুর প্রফিট করতে পারছে। এখন হচ্ছে কম্পিটিশন মার্কেট, প্রত্যেকে একটা স্ট্যান্ডার্ড প্রফিটেবল গোল থাকে যে এটুকু আমাকে করতে হবে। তো সেক্ষেত্রে ওইভাবে ফরেন ইনভেস্টমেন্ট এটা খুব বেশি আমাদের এখানে লাভবান তারা হচ্ছে না, কিন্তু বড় বড় কিছু কোম্পানি তারা চাচ্ছে যে বাংলাদেশে সেটা মার্চ করে করে করার জন্য, এবং কিছু হচ্ছে কিন্তু। আর যারা মানে মেইনলি রেমিটেন্স পাঠায়, আমরা যারা বলি রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু মেইনলি করে হলো প্লট কেনার জন্য, অ্যাপার্টমেন্ট কেনার জন্য, তারা বিনিয়োগ করার জন্য না। বিনিয়োগ মানে এই সেক্টরে বিনিয়োগ করতেছে ফর দেয়ার ওন রিকোয়ারমেন্ট, ব্যবসা করার জন্য না। আর ব্যবসা করতে গেলেও যে বললাম যে যারা করবে, মানে আমাদের যারা খুব ভালো বাইরে আছে, তারা কিন্তু আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে চায় না। তারা যেখানে থাকে সেখানেই তারা ইনভেস্টমেন্ট করছে, সেখানেই তারা কিনছে। এইখানে আমাদের দেশের ব্যাপারে তারা ইন্টারেস্টেড হয় না। আমি সর্বশেষ জানতে চাই, ভবিষ্যতে এই আবাসন খাত কোথায় দেখছেন, বা মার্কেট সাইজ কেমন হবে 2030 সাল নাগাদ? আসলে মার্কেট সাইজ বললাম, দেয়ার ইজ লট অফ স্কোপ, কারণ হচ্ছে অনেক এরিয়া রয়ে গেছে। এখন গভর্নমেন্টের ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, যে আমরা যদি একটু ইন্সপায়ার করতে পারি, যেটা হয়তো লাস্ট গভর্নমেন্ট করে নাই, পূর্বাঞ্চলকে যদি আমরা টার্গেট করে আমরা আগাতে চাই, তাহলে কিন্তু মানে অনেক কিছু করা সম্ভব হবে, এবং প্রপার প্ল্যান নিয়ে। কারণ পূর্বাঞ্চলের জন্য নতুন কিন্তু রাজুক প্ল্যানও আছে, যেটাতে কাজ করা সম্ভব। সেক্ষেত্রে গভর্নমেন্টকে একটু সাপোর্ট দিতে হবে, যাতে সবাই ওখানে যে কাজ করা শুরু করে। তাহলে হবে কি, আমাদের মানে টাউনের যে আমরা যে একটা পরিবেশের মধ্যে আছি, এই ট্রাফিক জ্যাম বলেন, পলিউশন বলেন, এগুলোকে আমরা শিফট করে যে ওদিকে কিছু নিয়ে যেতে পারি, সেটা কিন্তু ভালো হবে। আমাদের পাশের দেশ মালয়েশিয়াতে পুত্রজয়া নামে একটা জায়গা করছে, তারা কিন্তু সব অফিসিয়াল শিফট করে ফেলছে, সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে, সব প্ল্যান ওয়াইজ। ওই যেটা বলছিলাম, একই রকম বিল্ডিং হইতে হবে, একই রকম ডিজাইন হইতে হবে, ইট উইল বি বিউটিফুল সিটি। তা আমাদেরও ওইভাবে চিন্তা করলে
লট অফ স্কোপ ওভার দেয়ার, আমাদেরও কাজ করার সুযোগ হবে, অনেক এমপ্লয়মেন্ট শুরু হবে। খালি আমরা না, কিন্তু যে আপনি বললেন আমাদের সাথে আরও মোর দেন 250 মানে আরও অনেকে জড়িত, অনেকগুলো ইন্ডাস্ট্রি জড়িত। আসলে একটা প্রপার প্ল্যানের মাধ্যমেই মধ্যবিত্তের নাগালের মধ্যে আসবে, সেই আশাবাদী আমরা, আপনি এবং আমি সবাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ। আশা করি আমরা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো। দর্শক, আমরা আবাসন খাত নিয়ে কথা বলছিলাম, মধ্যবিত্তের নাগালে আসবে সেই ব্যাপারে আমরা আশাবাদী। ধন্যবাদ সবাইকে আজকের হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য।